এমন একটা ইন্টারনেট কানেকশনের কথা ভাবুন তো, যা হয়তো পৃথিবীর যে কোনো জায়গায় পাওয়া যেতে পারে, একেবারে দুর্গম এলাকাতেও। স্টারলিংকের প্রতিশ্রুতি তো আসলে এটাই, তাই না? ঠিক। আর এই প্রতিশ্রুতি নিয়েই আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব। মানে স্টারলিংকের প্রযুক্তিটা ঠিক কেমন, ইদানিংয়ের পারফরমেন্সে কি উন্নতি এলো, বাংলাদেশে এর সম্ভাবনা আসলে কতখানি। আর এর সাথে তো নিরাপত্তা, নীতিমালা, এইসব জটিল বিষয়গুলোও জড়িয়ে আছে। হ্যাঁ, অবশ্যই। আমাদের হাতে কিছু সূত্রও আছে। ধরুন, প্রযুক্তি রিপোর্ট, ভারত আর বাংলাদেশের মিডিয়ার খবর, আবার কিছু অনলাইন ডিসকাশন ফোরামের কথা আমরা দেখেছি। আচ্ছা, তাহলে আমাদের আজকের আলোচনার লক্ষ্যটা কি? আমরা চেষ্টা করব এই সূত্রগুলো থেকে মূল ব্যাপারটা ধরতে। স্টারলিংকের প্রযুক্তি, বাংলাদেশে এর সুবিধা কি হতে পারে, আবার অসুবিধাই বা কি, খরচ কেমন পড়তে পারে। আর অবশ্যই নিরাপত্তা আর নিয়ন্ত্রণের প্রশ্নগুলো, এই বিষয়গুলো নিয়ে একটা পরিষ্কার ছবি তৈরি করা দরকার। একদম। তাহলে শুরুতেই আসি, এই স্টারলিংক প্রযুক্তিটা এটা ঠিক কিভাবে কাজ করে, একটু সহজ করে যদি বলেন। দেখুন, সহজ কথায় বললে স্টারলিংক হচ্ছে গিয়ে পৃথিবীর খুব নিচু কক্ষপথে, মানে লো আর অরবিট বা LEOতে হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট পাঠিয়েছে। আচ্ছা। এগুলোর মাধ্যমে ইন্টারনেট সেবা দেয়। আগেকার যে জিও স্টেশনারি স্যাটেলাইট, সেগুলো তো অনেক দূরে থাকে, প্রায় ৩৬,০০০ কিলোমিটার। হ্যাঁ, অনেক দূরে। তো সিগন্যাল যেতে আসতেই বেশ সময় লাগে, যেটাকে আমরা বলি লেটেন্সি। স্টারলিংকের স্যাটেলাইটগুলো কাছে, মানে ধরুন ৫০০-৬০০ কিলোমিটারের মধ্যে, তাই লেটেন্সি অনেক কম, ইন্টারনেটটা অনেক ফাস্ট মনে হয়। আর ওদের লক্ষ্য নাকি এই লেটেন্সি ২০ মিলিসেকেন্ডের কাছাকাছি আনা? ইদানিং নাকি বেশ উন্নতিও হয়েছে শুনলাম। হ্যাঁ, লক্ষ্যটা খুবই অ্যাগ্রেসিভ, ২০ মিলিসেকেন্ডের নিচে, আর উন্নতিও হয়েছে। যেমন ধরুন, আমেরিকাতে ওরা মিডিয়ান লেটেন্সি প্রায় ৩০% কমিয়ে ফেলেছে, এখন প্রায় ৩৩ মিলিসেকেন্ড। বাহ! এমনকি পিক আওয়ারে, মানে যখন চাপ বেশি থাকে, তখনও P99 লেটেন্সি, মানে সবচেয়ে খারাপ সময়ও প্রায় 60% কমে ৬৫ মিলিসেকেন্ডের নিচে চলে এসছে। এটা তো বিশাল উন্নতি। হ্যাঁ, অন্যান্য জায়গাতেও লেটেন্সি কমেছে প্রায় ২৫-৩৫%। এই উন্নতি তো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ধরুন গেমিং করে বা ভিডিও কনফারেন্সিং করে তাদের জন্য। আচ্ছা, সংযোগটা কিভাবে হয়? মানে আমার বাড়ির ডিশ অ্যান্টেনা থেকে ডেটা কোথায় যায়? ব্যবহারকারীর টার্মিনাল, মানে ওই ডিশ অ্যান্টেনাটা, ওটা সরাসরি কমিউনিকেট করে আকাশের স্যাটেলাইটের সাথে। আচ্ছা। তারপর স্যাটেলাইটগুলো আবার নিজেদের মধ্যে লেজার বিম দিয়ে ডেটা আদান প্রদান করে, খুব দ্রুত। লেজার দিয়ে? ইন্টারেস্টিং। হ্যাঁ, আর তারপর ওরা পৃথিবীর গ্রাউন্ড স্টেশনের সাথে কানেক্ট করে। এই গ্রাউন্ড স্টেশনগুলোই কিন্তু আসল ইন্টারনেট ব্যাকবোনের সাথে যুক্ত। এভাবেই পুরো সার্কেলটা কমপ্লিট হয়। বুঝলাম। আচ্ছা, এই যে লেটেন্সি কমানো, এর জন্য কি শুধু স্যাটেলাইট কাছে আনাই যথেষ্ট, নাকি আরও কিছু করছে ওরা? না, আরও অনেক কিছু। মানে স্যাটেলাইট কাছে থাকাটা তো মূল কারণ বটেই, কিন্তু এর সাথে ধরুন গ্রাউন্ড নেটওয়ার্ক অপটিমাইজেশন খুব জরুরি। ওরা নতুন নতুন পপ বা পয়েন্ট অফ প্রেজেন্স বানাচ্ছে। পপ? হ্যাঁ, এগুলো ইন্টারনেটের বড়সড় হাবের মতো ডেটা দ্রুত রাউট করতে সাহায্য করে। এছাড়া সিস্টেমে অপ্রয়োজনীয় ডিলে কমানো, বাফার ব্লোট মানে ডেটা জট কমানোর জন্য ওরা FQCOD-L এর মতো স্মার্ট অ্যালগোরিদম ব্যবহার করছে। ও আচ্ছা, মানে ব্যাকএন্ডে অনেক কাজ চলছে। অবশ্যই, কারণ আলোর গতির তো একটা সীমা আছে, তাই না? ওই সীমাটা বাদ দিলে বাকি যে ডিলে, সেগুলো কমানোই আসল চ্যালেঞ্জ। এই প্রযুক্তিগত দিকগুলো তো বেশ পরিষ্কার হলো। এবার একটু বাংলাদেশের দিকে তাকাই। এখানে স্টারলিংকের মূল সুবিধা কি হতে পারে? মানে কোথায় সবচেয়ে বেশি কাজে লাগতে পারে? দেখুন, সবচেয়ে বড় সম্ভাবনা তো অবশ্যই দুর্গম এলাকাগুলোতে, মানে যেখানে ফাইবার অপটিক কেবল পৌঁছায়নি বা পৌঁছানো কঠিন, যেমন ধরুন পাহাড়ি অঞ্চল বা বিচ্ছিন্ন দ্বীপগুলো। ঠিক। সেখানে হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দেওয়া গেলে শহর আর গ্রামের ডিজিটাল যে ফারাক, সেটা হয়তো কিছুটা কমবে। আর দুর্যোগের সময় এটা কিন্তু লাইফলাইন হতে পারে। যখন সব নেটওয়ার্ক ডাউন, তখনও স্টারলিংকের মাধ্যমে জরুরি যোগাযোগ রাখা সম্ভব। আর ফ্রিল্যান্সিং, ই-কমার্স এগুলোর প্রসারেও সাহায্য করতে পারে প্রত্যন্ত অঞ্চলে। সম্প্রতি ঢাকায়ের স্পিড টেস্টের একটা খবরও তো দেখেছিলাম, তাই না? রেজাল্ট কেমন ছিল? হ্যাঁ, একটা আনঅফিশিয়াল টেস্টে দেখা গেছে ডাউনলোড স্পিড প্রায় ৩০২ MBPS আর আপলোড ২৬ MBPS এর মতো। ৩০২? এটা তো আমাদের এখানকার গড় ব্রডব্যান্ডের চেয়ে অনেক বেশি। অবশ্যই অনেক বেশি। আর সরকারও কিন্তু বেশ আগ্রহী দেখাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আর ইলন মাস্কের মধ্যে নাকি কথাও হয়েছে। বিটিআরসি একটা নীতিমালাও তৈরি করছে শুনছি, NGSO স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর নীতিমালা। প্ল্যানটাও তো বেশ ফাস্ট মনে হচ্ছে। আগামী বছর এপ্রিলে ট্রায়াল, জুলাইয়ের মধ্যে কমার্শিয়াল লঞ্চ।
পরিকল্পনা সেরকমই শোনা যাচ্ছে। 9 এপ্রিল 2025 ট্রায়াল শুরু করে 90 দিনের মধ্যে মানে 9 জুলাইয়ের মধ্যে কমার্শিয়াল সার্ভিস। কিন্তু এখানে সবচেয়ে বড় কিন্তুটা হলো খরচ। হ্যাঁ, সেটাই ভাবছিলাম। খরচটা কেমন হতে পারে? প্রাথমিক যে ধারণা পাওয়া যাচ্ছে, স্টারলিংক কিক বা টার্মিনালটা দামি পড়তে পারে 43,000 থেকে 74,000 টাকার মতো। বেশ দামি। আর মাসিক ফি সেটা প্রায় 15,000 টাকার কাছাকাছি হতে পারে। এবার ভাবুন, এই খরচটা কি সাধারণ মানুষের নাগালের মধ্যে, বিশেষ করে যাদের জন্য এটা সবচেয়ে দরকারি, সেই দুর্গম এলাকার মানুষের জন্য? 15,000 টাকা প্রতি মাস। এটা তো বিরাট অঙ্ক। ডিজিটাল বৈষম্য কমানোর কথা বলছি, কিন্তু খরচটাই যদি এত বেশি হয়। ঠিক এখানেই মূল চ্যালেঞ্জটা। খরচ ছাড়াও তো নিরাপত্তার নীতিমালার কিছু প্যাঁচ আছে, তাই না? অনেকে যেমন ভাবেন স্টারলিংক মানে বুঝি একদম সরকারের নিয়ন্ত্রণের বাইরে, যা খুশি করা যাবে। এই ধারণাটা পুরোপুরি ঠিক না। বিভিন্ন অনলাইন ডিসকাশন, যেমন রেডিটের কিছু থ্রেড থেকে যা বোঝা যায়, স্টারলিংককে কাজ করতে হলে কিন্তু স্থানীয় আইনকানুন মেনেই চলতে হবে। তার মানে সম্ভবত লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে। আমাদের এখানে যেমন আইআইজি বা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আছে, এগুলোর মাধ্যমে ডেটা দেশের ভেতর দিয়ে রাউট করতে হবে। পুরো ব্যাপারটা স্বাধীন নাও হতে পারে। ও আচ্ছা, তার মানে নজরদারির একটা সুযোগ থাকছেই। বিটিআরসির খসড়া নীতিমালায় নাকি লফুল ইন্টারসেপশন, মানে আইন মেনে আড়ি পাতার সুযোগ রাখার কথাও আছে। স্টারলিংক কি এটাতে রাজি হবে? হ্যাঁ, খসড়া নীতিমালায় এই শর্ত আছে, সরকার প্রয়োজনে ডেটা মনিটর করতে পারবে। কিন্তু স্টারলিংকের মূল কোম্পানি স্পেসএক্স, তারা সাধারণত এই ধরনের সরাসরি অ্যাক্সেস দিতে চায় না। গ্রাহকের প্রাইভেসি নিয়ে তারা বেশ কনসার্নড। তাহলে তো একটা সংঘাতের জায়গা তৈরি হচ্ছে। অননুমোদিত স্টারলিংক ব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়েছিল। শেষ পর্যন্ত নিয়ম করা হয়েছে, স্টারলিংককে লোকাল আইন মেনে ডেটা শেয়ার করতে হবে। এর বাইরেও কি আরও কোনো গভীর চিন্তার বিষয় আছে? মানে ধরুন ডেটা প্রাইভেসি বা অন্য দেশের নজরদারি নিয়ে? হ্যাঁ, কিছু বেশ সিরিয়াস উদ্বেগ কিন্তু আছে। যেমন আমেরিকার ফিসা বা ফরেন ইন্টেলিজেন্স সার্ভাইলেন্স অ্যাক্ট, এর সেকশন 702 এর কথা বলা হচ্ছে, যার মাধ্যমে মার্কিন সরকার বিদেশি নাগরিকদের ডেটার ওপর নজরদারি করতে পারে। তার মানে আমাদের ডেটাও? হ্যাঁ, সেই ঝুঁকিটা নিয়ে আলোচনা হচ্ছে। স্টারলিংকের ডেটা সেন্টারের মাধ্যমে সেই অ্যাক্সেস দেওয়া হতে পারে কিনা, এটা একটা প্রশ্ন। তাছাড়া এই প্রযুক্তিটার তো একটা মিলিটারি ভার্সনও আছে, স্টারশিল্ড। ও, তো এটা যে একটা ডুয়েল ইউজ টেকনোলজি, মানে সামরিক এবং বেসামরিক উভয় কাজেই ব্যবহারযোগ্য, সেটাও একটা চিন্তার বিষয়। এটা ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হবে কিনা, বাংলাদেশের কোনো অপব্যবহার হবে কিনা, এসব প্রশ্নও উঠছে। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে, স্টারলিংকের একদিকে যেমন বিশাল সম্ভাবনা, বিশেষ করে কানেক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে একটা বিপ্লব এনে দিতে পারে। হ্যাঁ, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে। অন্যদিকে এর আকাশছোঁয়া খরচ সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর তার সাথে যুক্ত হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ, আড়িপাতার শর্ত এবং এই ভূরাজনৈতিক আর নিরাপত্তা সংক্রান্ত জটিল সব প্রশ্ন। পরিস্থিতিটা আসলেই বেশ জটিল। একদম। একদিকে প্রযুক্তির দারুণ হাতছানি, দেশের সব প্রান্তে ইন্টারনেট পৌঁছে দেওয়ার স্বপ্ন, অন্যদিকে খরচ, নিয়ন্ত্রণ আর এই নজরদারির খাড়া। এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটাই হবে সবচেয়ে কঠিন কাজ। তাহলে আজকের আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। স্টারলিংকের মতো প্রযুক্তি কি শুধুই উন্নত দ্রুতগতির ইন্টারনেট সংযোগের একটা উপায়, নাকি এর গভীরে এমন সব ভূরাজনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত সুদূর প্রসারী ইস্যু জড়িয়ে আছে যা যে কোনো দেশকে এর দরজা খোলার আগে খুব খুব ভালোভাবে ভেবে দেখতে হবে?